দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। আওয়ামী লীগে দেখেন তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। জুলাই হত্যা মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে ফেরানো যায়নি 2 বছরেও প্রত্যর্পণে ভারতকে চিঠি। আইনি ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। আমদানিকারক চক্রের কাছে 17 বছর নত ছিল দেশ। অপশাসনের কারণে ধুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত, বললেন বাণিজ্য মন্ত্রী। জ্বালানি সংকট নিরসনে ধৈর্য ধরার পরামর্শ। এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে সোহরাওয়ার্দীতে কনসার্ট ফর ডেমোক্রেসি, মানিক মে অ্যাভিনিউতেও আনন্দ আয়োজন। বৃষ্টি উপেক্ষা করে বর্ষা বিপ্লবের গান উপভোগ। শুরুতেই জুলাইয়ের দিনলিপি। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে দুয়ার খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করে 16 বছরের দুঃশাসনের নিদর্শন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বলেন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখবে জাদুঘর। সরকার প্রধান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। এর মাধ্যমে পলাতকদের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। বর্ষা বিপ্লবের 2 বছর পূর্তিতে দুয়ার খুলল জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার সকালে উদ্বোধন করে 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভামঞ্চে আসেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরিতে অহেতুক ইস্যুর মাধ্যমে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাইয়ের চেতনায় কাঙ্ক্ষিত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
জুলাই স্মৃতি জাদুঘরের দেয়াল জুড়ে ফ্যাসিবাদী শাসনের স্মৃতিচিহ্ন উদ্বোধনের পর স্বল্প সময়ের জন্য খুলে দেয়া হয় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন, গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। তারা বলেন, এই জাদুঘর শাসকদের মনে করিয়ে দেবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার কার্যকরের দাবিও জানান তারা। জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে এসে আরও জানাচ্ছেন নাজমুস সালেহী। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের কেন্দ্রবিন্দু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। একসময় এই গণভবন থেকেই পরিচালিত হয়েছে দেশ। এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব দুঃশাসনের। এক সময়ের ক্ষমতার রাজপ্রাসাদ, যা দাঁড়িয়েছিল শাসন আর ক্ষমতার দম্ভ নিয়ে, আজ তা জাদুঘর। দোতলা ভবনের প্রতিটি দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন। শেখ হাসিনার ব্যবহৃত বেডরুম, অফিস কক্ষ সবই আছে আগের মতোই। রেখে দেওয়া হয়েছে সে লাল টেলিফোন, যা দিয়ে দেওয়া হয়েছে গুম খুনের নির্দেশ। প্রতিটি ফ্লোরে সংরক্ষণ করা হয়েছে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানের প্রতিচিত্র। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বুধবার বিকেলে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে 2 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। তারা বলছেন, এই জাদুঘর যুগ যুগ ধরে শাসকদের মনে করিয়ে দিবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। পরবর্তী শাসকদের জন্য এই বার্তাটা এখানে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই বার্তাটা অবশ্যই ক্লিয়ার, এবং আশা করি এই অবস্থা দেখে এই অবস্থা জনরোষের যে প্রতিফলন এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, পরবর্তী শাসকরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বা শিক্ষা নেবে বলে আমি আশা করি। শহীদ পরিবারের সদস্যরা দাবি জানান, গণহত্যায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের। স্বৈরাচার যে রূপ ধারণ করেছিল তার বিচারটা যেন বর্তমান সরকার খুব তাড়াতাড়ি করে, শীঘ্রই। আমরা দেখেছি যে তার ফাঁসির রায় কার্যকর হয়েছে, কিন্তু শুধু রায় দিয়ে থাকলেই হবে না। আমি মনে করি যে এই রায়টা কার্যকর করতে হবে খুব দ্রুতই। আর তাছাড়াও আমি চাই যে যারা সরাসরি কিলিংয়ের সাথে জড়িত ছিল, যেমন যারা ওপেন গুলি করেছে পুলিশ বা আওয়ামী লীগের আরও যারা ছিল, আওয়ামী সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ, আমি চাইবো যে তাদেরকে যাতে অ্যাটলিস্ট সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটাই। 6 আগস্ট থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 17 বছরের চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন, যা এখন পরিণত হয়েছে জাদুঘরে। দর্শনার্থীরা বলছেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তাদের এই জাদুঘর থেকে শিক্ষা নিতে হবে, ফ্যাসিবাদী হয়ে উঠলে কি হয় তার পরিণতি। আর যুগ যুগ ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে এই জুলাই স্মৃতিচিহ্ন জাদুঘর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতির মধ্যে বিভেদ ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়, বিভাজন যাতে না হয় সেজন্য সজাগ থাকার আহ্বান তার। আহমেদ সালেহিনের রিপোর্ট। অসংখ্য শহীদের রক্তে লিখিত 24শে জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের গণঅভ্যুত্থান পূর্ণ করেছে 2 বছর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সম্মাননা জানানো হয় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। এ নিয়ে উপস্থিত এনসিপি নেতারা আপত্তি জানালে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরেন। 3রা আগস্ট সহ যে অসঙ্গতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা অ্যাড্রেস করব। আমি দুঃখ প্রকাশ করছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। 1000 কোটি এবং 6 কোটি টাকা
জুলাই যোদ্ধাদের জন্য তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়। মতপার্থক্য হতে পারে, তবে বিভাজন যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো, কারণ বারবার জুলাই আসে না। অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ প্রামাণ্যচিত্র নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মর্মাহত হন। বলেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কোনোভাবে কাম্য নয়। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, বরং তারা আবারও দেশে আসার ঘোষণা দিচ্ছে, যা তাদের জন্যই বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে দেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি আহ্বান জানান অস্থায়ী রাষ্ট্রপতি। এখন 82 বছর বয়সে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। যেখানেই অধিকার হরণ সেখানেই প্রতিরোধ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এই হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে প্রত্যয় জানান জোটের শীর্ষ নেতারা। এদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দৃঢ় হবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকে সমাবেশস্থলে ভিড় করেন নেতাকর্মীরা। তবে যোগ দেননি ঐক্যের অন্যতম শরিক খেলাফত মজলিসের নেতারা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন নেতারা। দ্রুতই জুলাই হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করেন তারা। কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে, সবাই থালাবাটি বাসন কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফ্যাসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠব ইনশাআল্লাহ। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে জামাত এনসিপি জোটের নেতাদের প্রত্যয় যে আকাঙ্ক্ষা থেকে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, জনগণের পাশে থেকে সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন তারা। এদিন বিকেলে সংসদ সচিবালয়ে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, দেশের জবাবদিহিতামূলক গণতন্ত্র নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরো দৃঢ় হবে। ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি। এর আগে সকালে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি 2 বছরেও। প্রসিকিউশন বলছে বিচার শেষ করে রায় দেয়া ট্রাইব্যুনালের দায়িত্ব। তবে বিদেশে পলাতক দণ্ডিতদের প্রত্যর্পণ নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের।
গণ অভ্যুত্থানের মুখে ২৪-এর ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটে গেছে ২ বছর। বারবার চেষ্টার পরও এখনও ফেরানো যায়নি জুলাই হত্যাযজ্ঞের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে। জুলাই মানবতা বিরোধী অপরাধের ৬ মামলায় এ পর্যন্ত ৬১ জনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডিত ৪১ জনই পলাতক। শেখ হাসিনা সহ দণ্ডিত পলাতকদের রায় কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা সহ বিদেশে পলাতক থাকা দণ্ডিতদের দেশে ফেরানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠিও দিয়েছে সরকার। রায়ে বলা থাকে যে রায়টা কার্যকর হবে যখন তিনি গ্রেফতার হবেন অথবা যখন তিনি আসবেন বা তাকে ধৃত করার পর থেকে রায় কার্যকর হয়। এর আগে তো রায় কার্যকর করার কোনো সুযোগ থাকে না। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে তার সাজা হওয়ার পরে ট্রাইব্যুনালের কিন্তু আর কোনো কার্যক্রম আর থাকে না। এই রায়টা বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য সেটা সরকারের দায়িত্ব। এবং আমাদের জানা মতে সরকার ইতিমধ্যে তাকে প্রত্যার্পণ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং সেখানে দুই দেশের মধ্যে কী প্রক্রিয়ায় আনবেন বা কতটুকু অগ্রগতি হয়েছে এটি আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। তাকে তো আটক করা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের স্মৃতি, সাংস্কৃতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধরে রাখতে রাজধানীতে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে। 7টি ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট ফর ডেমোক্রেসি চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউতেও বর্ষা বিপ্লবের গান উপভোগ করছেন দর্শকরা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে উৎসব আয়োজনে মেতেছে সারা দেশ। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি। বৃষ্টি বাঁধার কারণে আয়োজন শুরু হয় বিকেল 4:30টায়। প্রথমেই মঞ্চে এসে পারফর্ম করেন জনপ্রিয় ব্যান্ড দল লালন। এ সময় উন্মাদনায় ফেটে পড়েন দর্শকরা। এছাড়া অংশ নেয় মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে সহ আরও 7টি ব্যান্ড দল। কনসার্ট আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বাবু। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যারা আছেন প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা, পাশাপাশি সচিব মহোদয়, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এরকম একটি আয়োজন করেছেন। জুলাই চেতনাকে ধারণ করেই এই কনসার্টের আয়োজন বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। বক্তব্য দীর্ঘ না করে দর্শকদের ধন্যবাদ দিয়েই কনসার্ট উপভোগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি শুধুমাত্র আপনাদের জন্য বক্তব্য দেব না। এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় ওপেন এয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান। দেশের জনপ্রিয় ব্যান্ড ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী নাইম হাসান এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন নিয়াজ শুভ। সরাসরি প্রথমে যাচ্ছি নাইমের কাছে। নাইম, আজ ঐতিহাসিক 5 আগস্ট, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। যেই জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছিল, সেই জুলাই গণ অভ্যুত্থানের 5 আগস্টকে ঘিরে সারা দেশে ব্যাপক উৎসব আয়োজনের আমরা দেখেছি যে আজকে সারাদিনে ব্যাপক উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই যে 5 আগস্ট। সেই 5 আগস্টকে ঘিরেই কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে কনসার্ট ফর ডেমোক্রেসি। যেই কনসার্টে আজকে বিকেল থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকটি দল পারফর্ম করেছে। আমি যদি একটু বলতে চাই যে আজকে এই যে জুলাই ফর কনসার্ট ফর ডেমোক্রেসি যে আয়োজন, এই আয়োজনে মোট 7টি দল পারফর্ম করবে। এরই মধ্যে হচ্ছে জনপ্রিয় ব্যান্ড লালন, ওয়ারফেজ সহ মাইলস, আরও বেশ কয়েকটি দল পারফর্ম করবে। আজকে বিকেল থেকেই কিন্তু হচ্ছে
হচ্ছে এই যে সরোয়ার্দী উদ্যান, এই সরোয়ার্দী উদ্যানে কিন্তু হচ্ছে দর্শক জনসমাগমে হচ্ছে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, কারণ এই কনসার্টটি কিন্তু একটি উন্মুক্ত কনসার্ট, যে কারণে হচ্ছে কোনো ধরনের টিকিট কিংবা প্রবেশ মূল্য ছাড়াই হচ্ছে সাধারণ দর্শকরা এই কনসার্টে আসছেন এবং কনসার্ট উপভোগ করছেন। দর্শক, যদি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে আজকে মূলত সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজনে এই যেই কনসার্ট ফর ডেমোক্রেসি সেটি আয়োজন করা হয়েছে, যেই কনসার্টকে ঘিরে আজকে বিকেলের পর থেকে কিন্তু সরোয়ার্দী উদ্যানে এক ধরনের গণজয়ের সৃষ্টি হয়েছে। যদিও আজকে দুপুরের পর থেকে এখানে বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু হচ্ছে কনসার্টে কোনো ধরনের বিঘ্নতা ঘটতে পারেনি, বরঞ্চ হচ্ছে বৃষ্টি যখন শেষ হয়েছে এরপর থেকে কিন্তু এই কনসার্টটি শুরু হয়েছে। আমরা আজকে বিকেলে এই কনসার্টের উদ্বোধনে এসেছিলেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। তারা কিন্তু হচ্ছে এই কনসার্ট উপভোগ করতে এসে কোনো ধরনের বক্তব্য দীর্ঘায়িত করেনি, বরং তারা দর্শকদেরকে বলেছেন যে জুলাই চেতনাকে ধারণ করেই তারা এই কনসার্টের আহ্বান করেছেন। তাই দর্শক, এই কনসার্টটি শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য। দর্শক, এই মুহূর্তে আমার সহকর্মী নেওয়া শুভ রয়েছেন মানিক মে এভিনিউতে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী নানা আয়োজনে মেতেছে সকলে, এবং রাজধানীতেও বিভিন্ন জায়গায় কিন্তু কনসার্টের আয়োজন করা হয়েছে এবং উৎসুক দর্শক কিন্তু প্রতিটি কনসার্ট উপভোগ করছেন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে জনজোয়ার, এই জনজোয়ার কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে এবং দর্শকরা যেভাবে তাদের উচ্ছ্বাসের সঙ্গে এই কনসার্টে সামিল হয়েছেন এবং জুলাইয়ের দিনগুলোকে স্মরণ করে তারা আবার সেই পুরনো সময়টাকে একবার স্মৃতিচারণ করে নিচ্ছেন এবং তারা বলছিলেন যে 2 বছর আগের আজকের দিনটিতে যে পরিস্থিতি ছিল, যেভাবে তারা আসলে দেশকে নতুনভাবে তৈরি করেছিলেন, দেশকে প্রিয় ব্যান্ডগুলো একের পর এক কিন্তু মঞ্চ মাতাচ্ছেন। এই মুহূর্তে মঞ্চে আছেন কিন্তু কুড়েঘরের জনপ্রিয় ব্যান্ড কুড়েঘর এবং তাশরিফ খান কিন্তু তার সেই পারফর্ম করছেন এবং জুলাই নিয়ে তার যে গানগুলো রয়েছে সেই গানগুলো তিনি দর্শকের উদ্দেশ্যে গাইছেন এবং দর্শকও তার সঙ্গে তাল মিলাচ্ছেন, তার সঙ্গে সাড়া দিচ্ছেন এবং দর্শকের এই উন্মাদনা আসলে সারা জোয়ার বয়ে দিয়েছে এবং সব জায়গাতেই আসলে দর্শকের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং মানিক মে এভিনিউতে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা হলেও দর্শকের চাপে ইতিমধ্যে কিন্তু 2 স্তরে নিরাপত্তা ভেদ করে তারা সামনে চলে এসেছে এবং এই যে গণজোয়ার, এই জোয়ার কিন্তু 2 বছর আগেও বাংলাদেশ দেখেছিল এবং সেই জোয়ারেও কিন্তু তারা এখনো আছে এবং তাদের প্রত্যাশা নতুন দেশে কোনো হানাহানি থাকবে না এবং কনসার্টের যে আয়োজন করা হয়েছে এই কনসার্টে যেভাবে সকলে একসঙ্গে এক কাতারে একই জায়গায় দাঁড়িয়ে আছেন, দেশ গড়ার ক্ষেত্রেও তারা একই সঙ্গে থাকবেন এবং দেশকে তারা নিজেদের মতো করে গড়ে তুলবেন এবং দেশে কোনো ধরনের অন্যায় তারা করতে দিবেন না। এবং তারা আসলে বলছিলেন যে এই যে কনসার্টের আয়োজন, এই কনসার্ট তারা উপভোগ করছেন, তবে বৃষ্টির কারণে কিছুটা অস্বস্তি হলেও কিন্তু তারা আয়োজন উপভোগ করছিলেন। এই ছিল রাজধানীর মানিক মে এভিনিউ থেকে আমার কাছে সবশেষ। মানিক মে এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নেয়াজ শুভ। এর আগে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম হাসান। আমদানিকারক চক্রের কাছে দেশ 17 বছর নত ছিল মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, অপশাসনের কারণে ধুঁকছে গ্যাস ও বিদ্যুৎ খাত। জ্বালানি সংকট নিরসনে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। দুপুরে সিলেটে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। 17 বছর একটি আমদানিকারক চক্রের কাছে দেশকে নত করে রাখা হয়েছে বলেই জনগণকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সিটি প্রশাসক ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যে 2 দিন পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই দেশটা যেন এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। জ্বালানির চাহিদা মেটাতে, বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু সময় দিতে হবে। এর মধ্যে যদি 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম।
সন্ধ্যার সময় আরও থাকছে। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি ইরানের। বাণিজ্যিক জাহাজ চলাচলে চুক্তির কাছাকাছি দুই দেশ। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি যুক্তরাষ্ট্র। সাভারের আশুলিয়ায় গ্যাস সঞ্চালন লাইনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 2 জন আহত হয়েছেন। সকালে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এলাকায় মাটির নিচে থাকা তিতাসের সরবরাহ পাইপলাইনের একটি ত্রুটিপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটে, পরে আগুন ধরে যায়। এ সময় ফুটপাতে অবস্থানরত 2 সবজি বিক্রেতা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাইপলাইনের ত্রুটিপূর্ণ অংশ তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, তিতাস কর্তৃপক্ষের অবহেলা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এমন দুর্ঘটনা। গ্যাসের যে লাইনটা আগে থেকে সামান্য লিকেজ ছিল, এখন সেটা ফাইটা গেছে গ্যাসের চাপের কারণে, ফাইটা আগুন ধরছে। যে দোকানের নিচে লাইনটা ছিল ওইখানে আগুন ধরে ওই দোকানের মালামাল সব পুড়ে গেছে, মাথায় আগুন পড়ছে, হালকা দাড়ি পুড়ে গেছে। আমরা জাস্ট আগুনটা এখন নিয়ন্ত্রণে রাখছি, বাট গ্যাস লাইন থেকে তিতাস গ্যাস থেকে যখন আসবে অফ করে দিলে এখন মোটামুটি কোনো সমস্যা নাই। বাট যদি কোনো রকম কোনো স্পার্কিং পায় তখন আবার বড় ধরনের প্রবলেম হতে পারে। মাদারীপুরে ফার্নিচার দোকানে রাখা কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। সকালে ডাসারের কাঠের পুল এলাকায় রবিউল মাতব্বরের ফার্নিচারের দোকানে কাজে আসেন শ্রমিকরা। হঠাৎ দোকানে থাকা কেমিক্যালের একটি ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে আহত শ্রমিক নীরব ও দোকান মালিক রবিউলকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে নীরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। দেখছেন সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এই আলোচনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে ওয়াশিংটন। আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে শিগগিরই সমঝোতার আশা প্রকাশ করেছে তারা। এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট বলেছেন, বুধবারের মধ্যে হরমুজ নিয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে। এমনকি সমঝোতার মাধ্যমে প্রণালীটি খুলে গেলে ইরানের বন্দরগুলোর উপর দেয়া সব অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। দেখছেন সন্ধ্যার সময় খেলার খবর। ডারউইনে প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্র্যাকটিস শেষে পেসার হাসান মাহমুদ জানান, প্রস্তুতি ম্যাচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে ক্রিকেটারদের। এর আগে মঙ্গলবার লিটন দাস ছাড়া দলের বাকি ক্রিকেটাররা অনুশীলন করেন ডারউইনে। আজ দলের সঙ্গে যোগ দেন এলকেডি। প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে প্র্যাকটিস করেন টাইগাররা। এরপর ফিল্ডিং ও নেট সেশনে দীর্ঘ অনুশীলনে প্রস্তুতি ম্যাচের জন্য নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। কাল থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে বাংলাদেশের সাদা বলের ফরম্যাটের অধিনায়ককে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। গণহত্যা নিয়ে অনুশোচনা নেই আওয়ামী লীগের। দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। এবং অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেওয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। এই ছিল সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। যশোর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।